অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখেছেন যে অ্যাসিড রিফ্লাক্স নিয়ে কিছু কথা বলতে, যে খাবার পরে গলা বুক জ্বালা করা, বা কিছু খাননি, খুব অল্প খাবার খেয়েছেন, রাত্রে ঘুমোতে গেছেন, গলা বুক জ্বরে উঠলো, এই যে অ্যাসিড রিফ্লাক্স, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর একটা কথা আমি এখানে বলি, যে আপনারা অনেক সময় কমেন্টে অনেক কিছু লেখেন, আমি সময়ের অভাবে সেই সবকটা প্রশ্নের উত্তর দিতে পারি না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করব, কখনো যদি আমি কমেন্ট বক্সে এগুলো দেখি, আপনাদের নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসি। আজকে আমি আলোচনা করব অ্যাসিড রিফ্লাক্স নিয়ে। নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। অ্যাসিড রিফ্লাক্স এমন একটা অসুখ যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সময় এটা একবার না একবার হলেও হয়েছে। এটা খুব সাধারণ একটি ঘটনা। এটা যে অসুখ বলবো ঠিক তা নয়, এটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের একটা বিশেষ অবস্থা আমি বলতে পারি, একটা একটা স্পেশাল সিচুয়েশন বলতে পারি, যেখানে আমাদের স্টমাকের অ্যাসিড মিক্সড কন্টেন্ট, মানে খাবারের সঙ্গে যে অ্যাসিড মিশে যে জিনিসটা তৈরি হয়, সেটা ইসোফেগাস বা ফুড পাইপে উঠে আসে। এখন ইসোফেগাস আর স্টমাকের মাঝখানে একটা জাংশন আছে, যার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন, এবং এখানে একটা স্ফিংটার থাকে ভালভের মতো, তার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এই স্ফিংটারটা বন্ধ থাকে, তাহলে স্টমাকের কন্টেন্টটা ইসোফেগাসের মধ্যে ঢুকতে পারে না, ফলে আমাদের এই গলা বুক জ্বালা টালা হয় না। এখন কোনো কারণে যদি স্টমাকের কন্টেন্ট ঢুকে যায়, সেটা এমন ঠেসে খেলেন আপনি যে স্টমাকটা এরকম ফুলে প্রেসারে খুলে গেল, সেটাও হতে পারে। অথবা আপনার এই স্ফিংটারটাই দুর্বল, সে স্ফিংটারটাই ঠিকভাবে বন্ধ হয় না, তখন ঢুকে যেতে পারে। অথবা কিছু অ্যানাটমিক্যাল চেঞ্জেস হয়েছে, কিছু গঠনগত পরিবর্তন হয়েছে, যেমন হায়াটাস হার্নিয়া বা এইসব ক্ষেত্রে, সেখানেও এটা হতে পারে। তো সেই ব্যাপার নিয়ে আজকে আমাদের এই আলোচনা করা, যে আপনাদের কাছে একটা ধারণা তৈরি করে দেওয়া, যেটাতে আপনারা বুঝতে পারেন কোনটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স এবং সেটা কিভাবে আপনারা নিরাময় করবেন। এখন এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স খুব কমন, কিন্তু মানে বাচ্চাদেরও কমন, যারা প্রিম্যাচিওর বাচ্চা হয় তাদেরও গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়, বয়সকালে খুব বেশি হয়, যারা নেশা টেশা করেন, অ্যালকোহল খান বা স্মোক করেন তাদের ক্ষেত্রে এটা বেশি, যারা খুব কফি পান করেন তাদের ক্ষেত্রে বেশি, যারা খুব তৈলাক্ত খাবার খান, মশলাদার খাবার খান তাদের ক্ষেত্রে বেশি। সুতরাং এটা খুব কমন। কখনো কখনো আপনার মাঝে মধ্যে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, এটা কোনো অসুখ নয়। কারো কারো আবার কিছু খেলেই অ্যাসিড রিফ্লাক্স হয়, এটা কিন্তু অসুখ। মাঝে মাঝেই অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, এটা কিন্তু অসুখ, এটা চিকিৎসার প্রয়োজন আছে। কারণ সবসময় যদি অ্যাসিড রিফ্লাক্স হয়, তাহলে তো আপনার কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়ে যাবে, আপনার আহ ভাল লাগবে না, আপনার তো আপনি অসুস্থ বোধ করবেন না, যে খেতে ভয় পাবেন, মানসিকভাবে অসুস্থ দুর্বল হয়ে পড়বেন। সুতরাং এটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। এবার অনেকদিন ধরে অ্যাসিড রিফ্লাক্স চলতে থাকলে আমাদের ইরোশন হয়, ইসোফেগাস বা স্টমাকের ভেতরে যে লাইনিং আছে সেটা নষ্ট হয়ে যায়, ইসোফেগাসের লাইনিং এর কথা বলছি, সেটা নষ্ট হয়ে ইরোশন বলে। বা আলসার হতে পারে, মানে এই অ্যাসিডটা, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো স্টমাকে যেটা থাকে ওটা ক্ষয়ে ক্ষয়ে যেতে পারে ভেতরটা, তার জন্য আলসার হতে পারে। লাইনিংটা যদি, ইসোফেগাসের ভিতরে লাইনিংটা যদি ক্ষয়ে যায়, তাহলে তো আলসার হয়ে যাবে। আবার অনেকে খুব উদ্বেগে ভোগেন, যে বলাবুক জ্বালা করলো ভাবেন যে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে কিনা, সেটাও আমাদের নজরে রাখতে হয়, যে সবসময় বুকে ব্যথা মানেই অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে তা তো নয়, হার্টের কিছু হচ্ছে না সেটাও তো দেখতে হবে আমাদের। এবার ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স সেটাকেই বলে, যদি সপ্তাহে দুবার করে অ্যাসিড রিফ্লাক্স হয় বেশ কয়েক সপ্তাহ ধরে, 5 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ, এরকম অনেকটা সপ্তাহ ধরে, তাহলে এটাকে বলে ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স। এই অ্যাসিড রিফ্লাক্স বা এই চোঁয়া ঢেকুরটা, এটা কিন্তু কতগুলো টেম্পোরারি কজেও হতে পারে। কফি খেলেন, স্মোক করলেন, বা খুব স্ট্রেসড আছেন, বা স্পাইসি ফুড খেয়ে নিলেন, তাহলে বা অ্যালকোহল খেয়ে নিলেন, তাহলে হতে পারে। এখানে যে স্টমাকের কন্টেন্টটা ইসোফেগাসের মধ্যে আসা উচিত ছিল না, কিন্তু কোনো কারণে চলে এসছে, তখন চোঁয়া ঢেকুরটা বা অ্যাসিড রিফ্লাক্সটা আপনার হচ্ছে। এবার আনকমপ্লিকেটেড গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ দুটোই কিন্তু সমান। 20% অ্যাডাল্টস এবং 10% বা 10% বাচ্চাদের এই অ্যাসিড রিফ্লাক্স হয়, এবং এটা কিছুদিনের জন্য থাকে, তারপরে চলে যায়। কি কি লক্ষণ হতে পারে? একটা ব্যাকওয়াশ হতে পারে, আপনি গলার কাছে একটা টক জলের মতো জিনিস চলে এলো, খাবার উঠে এলো, মানে খাবারটা পিছনের দিকে চলে এলো, এইভাবে যাওয়ার কথা ছিল আপনার উল্টো দিকে চলে এলো, সেটা ব্যাকওয়াশ বলে, এটা একটা সিমটম। 2 নম্বর হচ্ছে একটা বার্নিং ফিলিং, এটা জ্বালা জ্বালা, গলার কাছে জ্বালা জ্বালা, বুকের কাছে জ্বালা জ্বালা হচ্ছে, এটাও কিন্তু একটা লক্ষণ। 3 নম্বর নন কার্ডিয়াক চেস্ট পেন, বুকে ব্যথা হয় অ্যাসিড রিফ্লাক্স থেকে,
কারণ হার্টের যে নার্ভ, যেটাতে হার্টের ব্যথা আমরা অনুভব করি, ইসোফেগাসের নার্ভগুলো একই। ফলে আমরা ইসোফেগাসে কোনো ব্যথা বা ইরোশন বা ডিসকমফর্ট হলে হার্টের ব্যথার মতো বুকে ব্যথা হতে পারে, অনেকে আমরা ভয় পাই, ইসোফেজিয়াল স্প্যাজমও সেটা হতে পারে যদিও, কিন্তু হার্টের কারণে যে নার্ভগুলো এই পেন সেন্সেশনগুলো আমাদের ব্রেনে নিয়ে যায়, এই নার্ভগুলো একই। ফলে বুঝতে আমাদের একটু অসুবিধা হতে পারে কখনো কখনো। 4 নম্বর হচ্ছে কখনো কখনো গা বমি হতে পারে, কারণ ইসোফেগাসের মধ্যে যদি খাদ্যকণা চলে আসে, স্টমাকের ওই টক মিশ্রিত, অ্যাসিড মিশ্রিত, তাহলে গা বমি হতে পারে বা আমাদের বমি বমি ভাব হতে পারে। 5 নম্বর হচ্ছে সোর থ্রোট হতে পারে, গলা ব্যথা, অ্যাসিড গলার কাছে চলে আসলে তো ইরোশন হয়ে বা জায়গাটা ক্ষয়ে গলা ব্যথা হতে পারে। আর 6 নম্বর হচ্ছে অ্যাসমার মতো সিমটম হতে পারে, যদি কোনো কারণে আমাদের হাওয়া যাওয়ার রাস্তা বা উইন্ড পাইপের মধ্যে অ্যাসিড ঢুকে যায়, গলা থেকে এসে ওখানে ঢুকে গেল, তাহলে কিন্তু আমাদের অ্যাসমার মতো উইজিং হতে পারে। কখন কখন এই জিআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বা অ্যাসিড রিফ্লাক্স বা চোঁয়া ঢেকুর বেশি হয় রাত্রের দিকে যখন আমরা শুয়ে থাকি, কারণ শুয়ে থাকলে গ্র্যাভিটির জন্য স্টমাকের কন্টেন্ট আরো বেশি করে ইসোফেগাসে চলে যেতে পারে। খুব লার্জ ফ্যাটি মিল আমরা খেলাম সেক্ষেত্রে হতে পারে, বা অ্যালকোহল খেলাম বা বেন্ডিং ফরওয়ার্ড করলাম, তাহলে পেটের ওপর চাপ পড়লো, স্টমাকের ওপর চাপ পড়লো, স্টমাকের কন্টেন্ট প্রেশার ওপর দিকে উঠে গেল, সেটা খুব সোজা মনে রাখতে। এবার বাচ্চাদের অনেক সময় অ্যাসিড রিফ্লাক্স হয়। বাচ্চাদের সিমটমগুলো কি কি হতে পারে? বাচ্চাদের হাঁসফাঁস করতে পারে, ঘুমোতে অসুবিধা হতে পারে, খাবার খেতে তারা চায় না অনেক সময়, কখনো কখনো ছোট ছোট বমি বেরিয়ে আসে, বা কখনো শ্বাসকষ্ট হচ্ছে, বা গলার কান্নার আওয়াজটা একটু অন্যরকম, কারণ গলার ভোকাল কর্ড থেকে অন্যরকম আওয়াজ বেরোচ্ছে, বা মুখ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। এইগুলো হচ্ছে বাচ্চাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্সের লক্ষণ। এবং গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বা এই চোঁয়া ঢেকুরটা কেন হয়? কোনো কারণে যদি আমাদের লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা দুর্বল হয়ে যায়, তাহলে স্টমাকের কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে আসে, তখন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয়। কারণ এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা অটোমেটিক্যালি খুলে যায় যখন আমরা খাবার খাই, আবার বন্ধ হয়ে যায় যখন আমাদের খাবার খাওয়া হয়ে যায়। যদি কোনো কারণে ওটা খোলা থাকে, তখন ওই চোঁয়া ঢেকুরটা হয়। কতগুলো কমন কারণ আছে যেগুলোতে এই চোঁয়া ঢেকুরটা হয়, যেমন হায়াটাল হার্নিয়া থাকলে, কোনো কারণে ডায়াফ্রামটা উইক হয়ে গেছে, তাহলে আমাদের ওখানে স্টমাকের একটা অংশ উপরে উঠে গেছে, সেটাকে হায়াটাল হার্নিয়া বলে। হায়াটাস মানে এই ডায়াফ্রামের ওপেনিং, যেখান থেকে ইসোফেগাসটা নিচের দিকে নামে, বুক থেকে পেটের মধ্যে ঢোকে স্টমাকের মধ্যে। 2 নম্বর হচ্ছে প্রেগনেন্সিতে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, তার জন্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার দুর্বল হয়ে যায়, তার জন্য এই চোঁয়া ঢেকুর বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স হয়। ওবেসিটি, পেটের মধ্যে চাপ বেড়ে যাওয়ার জন্য, স্টমাকের উপর চাপ বেড়ে যাওয়ার জন্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের উপর চাপ পড়ে খুলে যায়, তখন এই চোঁয়া ঢেকুরটা হতে পারে। আর স্মোকিং করলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার দুর্বল হয়ে যায়, এবং তার সঙ্গে স্মোকিং এর সময় কাশি হয়, তার জন্য ডায়াফ্রামও দুর্বল হয়ে যায়, তার জন্য লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা প্রপারলি কাজ করতে পারে না। কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে, লাইক স্ক্লেরোডার্মা, সেগুলোতে হতে পারে। আগে কোনো সার্জারি হয়েছিল, কোনো একটা ইনজুরি হয়েছে, ডায়াফ্রামেটিক ইনজুরি বা ইসোফেগাসে ইনজুরি, সেখান থেকে হতে পারে, বা কিছু ওষুধ বিষুধ থেকে হতে পারে, যেমন বেনজোডায়াজেপিন, কিছু প্রেশারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপর হচ্ছে পেন কিলার, থিওফাইলিন, কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা হরমোনাল থেরাপিতে সেগুলোতেও হতে পারে। কিছু কিছু খাবারে দেখা গেছে অ্যাসিড রিফ্লাক্স বাড়ে। চকলেট হতে পারে, অ্যালকোহল হতে পারে, কফি হতে পারে, মিন্ট হতে পারে, গার্লিক হতে পারে, মানে রসুন, পেঁয়াজ, এগুলোতে বাড়ে। তৈলাক্ত কিছু খাবার, মানে ফ্যাটি ফুড, চিজ, বাটার, এগুলো বেশি আছে, তেল বেশি আছে, এগুলোতে বেশি হয়। এবার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স অনেকদিন ধরে হলে তার কি কি কমপ্লিকেশন হবে? 1 নম্বর হচ্ছে ইসোফেগাইটিস হতে পারে, মানে ইসোফেগাসের ইনফ্লামেশন হলে, ইরোশন হলো, খেতে গেলেও জ্বালা করছে, ব্যথা করছে, খাবার গলা দিয়ে যখন ফুড পাইপ দিয়ে নামছে তখন অসুবিধা হচ্ছে। 2 নম্বর হচ্ছে ব্যারেটস ইসোফেগাস, যখন স্টমাকের যে ওই অ্যাসিড মিক্সড পার্টিকলস বা কন্টেন্ট যখন ইসোফেগাসের মধ্যে ঢোকে, তার ভিতরে মিউকাস লাইনিং চেঞ্জ হয়ে যায়, তো ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া বলে একটা জিনিস হয়, সেটা ব্যারেটস ইসোফেগাস বলে। এটা প্রি ক্যান্সারাস, এটা বহুদিন ধরে থাকলে ক্যান্সার হতে পারে। অনেকদিন ধরে অ্যাসিড রিফ্লাক্স হতে হতে স্টমাকের ভেতরটা পুড়ে যাওয়ার মতো হয়, ইসোফেজিয়াল স্ট্রিকচার বলে সেটাকে, অংশ সরু হয়ে যায় ইসোফেগাসটা। 4 নম্বর ল্যারিঞ্জোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে, এলপিআরডি। ভোকাল কর্ডের তখন গলাটা একটু অন্যরকম হয়ে যায়, লোকে রাত্রিবেলা বারবার কাশতে থাকে, তখন আমরা ভাবি অ্যাসমা বা কার্ডিয়াক কোনো প্রবলেম হয়েছে, গেলে দেখা গেল ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে যে ওখানে এলপিআরডি হয়েছে বা ল্যারিঞ্জোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স হয়েছে, অ্যাসিড কন্টেন্ট ওই জায়গায় চলে আসার জন্য। আর 5 নম্বর অ্যাসমার মতো সিমটম হতে পারে, কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম, হুইজ হতে পারে, বা বেশি কাশি হতে পারে, বা শ্বাসকষ্ট হতে পারে। কিভাবে ডায়াগনোসিস করা হয়?
ইসোফ্যাগ্রাম বলে একটা আছে, বেরিয়াম সোয়ালো ইসোফেগাস, এর বেরিয়াম কন্টেন্ট খাইয়ে দিয়ে হয়, তারপর যখন গেলা হয় তখন একটা এক্সরে নেওয়া হয়, সেটা একটা পদ্ধতি। একটা আপার যে এন্ডোস্কোপি করে দেখা যেতে পারে, এন্ডোস্কোপের মাঝ একটা ডগায় একটা ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে যায়, দেখা যায় কোথাও কিছু গন্ডগোল হয়েছে কিনা। এই এন্ডোস্কোপি দিয়ে মিউকাস মেমব্রেন দেখা যাবে, ক্যান্সার দেখা যাবে, আলসার দেখা যাবে, ইরোশন দেখা যাবে, পলিপ দেখা যাবে, স্ট্রিকচার অনেক কিছু দেখা যায়। শুধু এন্ডোস্কোপি একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। ইসোফেজিয়াল পিএইচ টেস্ট করে দেখা যায়, অথবা ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করেও দেখতে পারি, সেটাও একটা ওই নেসোগ্যাস্ট্রিক টিউবের মতো আর কি। তার গায়ে সেন্সার লাগানো আছে, ইসোফেগাসের মধ্যে প্রেশার চেক করা যায়, সেটা কতটা প্রেশার আছে ভেতরে। এবারে হচ্ছে ম্যানেজমেন্ট, কি করে এটা ম্যানেজ করবো। ফুড হ্যাবিট খুব ইম্পর্টেন্ট। ছোট ছোট মিল খেতে বলি, প্রচুর খাবার একসঙ্গে খেতে না করি, জাঙ্ক ফুড খেতে না করি, বাইরের খাবার না খেতে না করি, প্রচুর পরিমাণে মিল্ক প্রোডাক্ট খেতে না করি, কফি, কোল্ড ড্রিঙ্ক, চকলেট, নারকোল, বাদাম, চিপস এগুলো খেতে না করি। এক্সারসাইজ করতে বলি, এক্সারসাইজ করলে খাবার ভালো হজম হয়, আমাদের মাসেলগুলো ভালো কাজ করে, রিফ্লাক্স অনেক কম হয়। স্মোকিং, অ্যালকোহল বর্জন করতে বলি, ভালো করে ঘুমাতে বলি। তাতেও যাদের এই প্রবলেমগুলো সলভ হয় না, তাদের তখন ওষুধ খেতে বলতে হয়, তখন তাদের কিছু চিকিৎসার প্রয়োজন আছে। অ্যান্টাসিড পাওয়া যায়, অ্যান্টাসিডগুলো নিউট্রালাইজ করে দেয় অ্যাসিড কন্টেন্টকে। সোডিয়াম অ্যালজিনেট আছে, অ্যালজিনেটের সুগার মলিকিউলের মতো, ওটাই ওপরে র্যাফটের মতো তৈরি করে, রিফ্লাক্স কমে যায়। কিছু ওষুধ আছে H2 ব্লকার বলে, যে র্যানিটিডিন, এইসব গ্রুপের ওষুধগুলো আমরা জানি। প্রোটন পাম্প ইনহিবিটর আছে, প্যান্টোপ্রাজোল, রাইপ্রাজোল, এসোমেপ্রাজোল, এইসবগুলো। আর ব্যাকলোফেন আছে, মাসেল রিল্যাক্সেন্ট, যেটা কিছু পদ্ধতিতে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের যে টোন সেটাকে মেনটেন করে। আবার অনেকে জিজ্ঞেস করেন, এটা কি কোনোভাবে সারিয়ে ফেলতে পারা যায়? অনেক ওষুধ আছে এটাকে আপনি মিনিমাইজ করে ফেলতে পারবেন। এটাকে সারিয়ে ফেলতে গেলে কিছু সার্জিক্যাল প্রসিজিয়ার আছে যেটাকে আপনি সারিয়ে ফেলতে পারবেন। নিসেলস ফান্ডোপ্লাইকেশন বলে, সেটা ল্যাপারোস্কোপিক্যালি পেটের মধ্যে গিয়ে স্টমাকের উপরের অংশটা ইসোফেগাসের চারপাশে র্যাপ করে সেলাই করে দেওয়া হয়, তাহলে ওটা একটা স্ফিংটারের মতো কাজ করে। এটা একটা উপায়। বা লিঙ্কস মেথড আছে, এটা ম্যাগনেটিক রিং আছে, এটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার ওখানে লাগিয়ে দেওয়া হয়, তার ফলে ওই স্ফিংটারের মতো কিছুটা কাজ করে, যার জন্য রিফ্লাক্সটা অনেকটা কমে যায়। ফিউচার আউটকাম বলতে গেলে এর সেরে যায় না উইদাউট এই সার্জিক্যাল প্রসিজার। এটাকে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। অনেকটা খাবার একসাথে খাবেন না, যাতে স্টমাকটা ব্লোটেড না হয়ে যায়। খাবার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না, একটু হাঁটাচলা করবেন, এইসব পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়। রিফ্লাক্স হয়েছে কিভাবে বাড়িতে ম্যানেজ করবেন। 1 নম্বর, ছোট ছোট মিল খাবেন, খাবার ছোট ছোট খাবেন, অল্প অল্প খাবার খাবেন, একবারে অনেক খাবার খেয়ে নেবেন না। 2 নম্বর, ডিনারটা আগে করে নেবেন, কারণ ডিনার খেয়েই ঘুমোতে গেলে ওই গ্র্যাভিটির জন্য স্টমাকের কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে ঢুকে যাবে। অন্তত ডিনার করার 2 থেকে 3 ঘন্টা পরে ঘুমোতে যাবেন। বাঁদিকে পাশ ফিরে ঘুমোবেন, কারণ আমাদের ইসোফেগাসটা স্টমাকের ডান দিকে ঢোকে। বাঁদিকে পাশ ফিরে ঘুমোলে গ্র্যাভিটির জন্য স্টমাকের কন্টেন্ট আর ইসোফেগাসের মধ্যে ঢুকতে পারে না। 4 নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল প্রেসার কম করতে হবে। টাইট বেল্ট পরবেন না, টাইট প্যান্ট পরবেন না, ভুঁড়ি থাকলে কমাতে হবে, পেটে ওজন কমাতে হবে, আর ড্রিঙ্কিং আর স্মোকিং আপনাকে বন্ধ করতে হবে। হঠাৎ করে যদি অ্যাসিড হয়ে যায় কি করবেন? বসে বা শুয়ে থাকলে দাঁড়িয়ে পড়বেন, হাঁটাচলা করবেন, অল্প অল্প জল পান করবেন, কোমরে বেল্ট থাকলে সেটাকে লুজ করে দেবেন, এবং অ্যান্টাসিড খাবেন। কখন ডাক্তারের কাছে যাবেন? এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি মাঝে মাঝেই আপনার হচ্ছে, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এর চিকিৎসা করতে হবে, এটাকে সারিয়ে ফেলার চেষ্টা করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। সে আপনার মাসে 1 দিন হলো, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, কিন্তু আপনার সপ্তাহে 2-3 বার হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত এবং চিকিৎসা করা উচিত। সুতরাং আজকেই মোটামুটি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স নিয়ে আমরা আলোচনা করলাম। খুব সাধারণ একটা টপিক, প্রচুর মানুষ আমরা এটাতে কষ্ট পাই, তাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।